নমস্কার। গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মণি ডাক্তার গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা সবাই শুনব। তাহলে শুরু করি। আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কেটে গিয়েছে, তাই রক্ষা। যে কষ্ট পেয়েছিলাম গত মাসে, এই বাগান ঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে? কিছু করতে পারলাম না এখানেও। আছি তো আজ 1.5 বছর, শুধু এখানে কেন, বয়স তো প্রায় 32-33 ছাড়িয়ে চলেছে। এখনো পর্যন্ত কি করলাম জীবনে? কত জায়গায় ঘুরলাম, কোথাও না হলো পসার, না জমলো প্র্যাকটিস। বাঘ আঁচড়া, কলারোয়া, শিমুলতলি, সত্রাজিতপুর, বাগানগাঁ, কত গ্রামের নামই না করব। কোথাও মাস কয়েকের বেশি চলে না। এই পলাশপাড়ায় যখন প্রথম আসি, বেশ চলেছিল কয়েক মাস। ভেবেছিলাম ভগবান মুখ তুলে চেয়েছেন বুঝি। কিন্তু তারপরে কি ঘটল, আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখতে পাই না। এখন মনে হয় কুণ্ডুবাবুর আড়তে যখন কাজ করতাম শ্যামবাজারে, সেই সময়টাই আমার খুব ভালো গিয়েছে। আমাদের গ্রামের একজন লোক চাকরিটা জুটিয়ে দিয়েছিল। খাতাপত্র লিখতাম, হাতের লেখা দেখে বাবুরা খুশি হয়েছিল। 8-9 মাসের বেশি সেখানে ছিলাম। তার মধ্যে কলকাতায় যা কিছু দেখার আছে সব দেখেছি। চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ, থিয়েটার, পরেশনাথের বাগান, কালীঘাটের মন্দির, কি জায়গাই না কলকাতা। চাকরিটা পাওয়ার পর পরের দাসত্বের ওপর বৃতৃষ্ণা হলো। ভাবলাম ডাক্তারি ব্যবসায় বেশ চমৎকার স্বাধীন ব্যবসা। কুণ্ডুবাবুদের বাড়ির ডাক্তারবাবুকে ধরে তার ডিসপেন্সারিতে বসে মাস 2 কাজ শিখলাম। তারপর বাংলা ডাক্তারি বই কিছু কিনলাম এবং তা থেকে পড়াশোনাও করলাম। তারপর থেকে নিজের দেশ ছেড়ে এই সুদূর যশোর জেলার পল্লীতে পল্লীতে ঘুরে বেড়াচ্ছি। এই গ্রামে ব্রাহ্মণের বাস নাই। হিন্দুদের মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে, বাকি সব মুসলমান। পলাশপুরে কারো কোঠা বাড়ি নেই, সকলে নিতান্ত গরিব। সকলেরই ঘরের ঘর। খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তা নয়। যদি বলেন এখানে কেন ডাক্তারি করতে এসেছি, তার একটা কারণ, নিকটবর্তী অনেকগুলো গ্রামের মধ্যে এখানে হাট বসে। এমন কিছু বড় হাট নয়, তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলো গ্রামের লোক জড়ো হয়। হাটতলায় কখানা খড়ের আটচালা আর সবাইপুরের গাঙ্গুলিদের 6 আনি তরফের কাছারি ঘর আছে। কাছারি ঘরখানা দেওয়ালবিহীন খড়ের ঘর। বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার এখানে মাস 2 থাকে, খাজনাপত্র আদায় করে তারপর আবার চলে যায়। সুতরাং ঘরখানা ভালো করার দিকে কারো দৃষ্টি নেই। ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। সারা মেঝেতে ইঁদুরের গর্ত, মটকা দিয়ে বর্ষার জল পড়ে। ঝড়ঝাপটা হলে ঘরের মধ্যে বসেও জলে ভিজতে হয়। 6 আনির বাবুদের এহেন কাছারি ঘরে নায়েবকে বলে কয়ে আশ্রয় নিয়েছি মাত্র। একাই থাকি। এদিকে সব গাঁয়ের মতো এ গাঁয়েও বন জঙ্গল, বাঁশবন, প্রাচীন আমের বাগান বড় বেশি। হাটতলার 3 দিকে ঘিরে নিবিড় বাঁশবন ও আমবাগান। এদিকে সুড়ি জঙ্গলের গা ধরে আধপোয়া পথ গেলে বেত্রবতী নদী, স্থানীয় নাম বেতনা। বন জঙ্গলের তরুণ দিনের বেলাও হাটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায়। রাত হলে হাটতলায় লোকজন আর থাকে না। 2-1খানা যা দোকানপত্র আছে, দোকানিরা বন্ধ করে চলে যাওয়ার পর হাটতলা একেবারে নির্জন হয়ে পড়ে। বনে, ঝোপে, ঝাড়ে, বাঁশবাগানে জোনাকি জলে। কচ্ছিৎ ফুটন্ত ঘেঁটকল ফুলের দুর্গন্ধ বার হয়। উত্তর দিকে শিমুল গাছটার প্যাঁচা ডাকে। আমি একা বসে বসে ভাত রাঁধি। কোনো দিন ভাত চড়িয়ে দিয়ে একতারাটা হাতে নিয়ে আপন মনে গান করি। আজ 6-7 মাস একটা পয়সা আয় নেই। হাটে ঢেঁড়া পিটিয়ে দিয়েছি। 4 আনা ভিজিট নেব। ওষুধের দাম দাগ পিছু 1 আনা। তবুও রোগীর দেখা নেই। ভাগ্যে মুজিবর রহমান লোকটা ভালো, নিজের দোকান থেকে আজ 4-5 মাস ধরে চাল ডাল দেয়, তাই কোনো রকমে বেঁচে আছি। গোয়ালপাড়ায় দামু ঘোষের বাড়ি একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে।
মুজিবর এদিকের মধ্যে মাতব্বর লোক, সবাই তার কথা মানে। তাকে ধরে সুপারিশ করিয়েছিলুম দামু ঘোষের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডেকে ডাকলো গিয়ে বলরামপুরের অবিনাশ শ্যাকরা কবিরাজকে। অবিনাশ কবিরাজের ওপর তাদের নাকি অনেক বিশ্বাস। সুবাসিনীকে নিয়ে হয়েছে মুশকিল। বিবাহ করে পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলে রেখেছি, একখানা ভালো কাপড় পর্যন্ত কোনো দিন তাকে দিতে পারিনি। ছেলেটির দুধের দাম 7-8 টাকা বাকি। শাশুড়ি ঠাকরুন তাগাদা করে চিঠি দেয়, কোথায় পাবো 7-8 টাকা? নিজেই পাই না পেটে খেতে, টাকা দিতে পারি না বলে শাশুড়ি ঠাকরুন মহা অসন্তুষ্ট। তিনি ভাবেন কত টাকাই না রোজগার করছি আমি এই ডাক্তারিতে। কেউ বললে হয়তো বিশ্বাস করবে না, আজ 4-5 মাস এক রকম শুধু ভাত খাই। পাড়া গাঁ হলে এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলে, মানে জিনিসপত্রের দাম বেশ বেশি। মাছ 4 আনা 6 আনার কম নয়, আলু 6 পয়সা, পটল 2 আনা সের। কেউ দেখতে পাবে বলে খুব ভোরে নদীর ধার থেকে শুশনি আর কাঁচড়া দাম শাক তুলে আনি মাঝে মাঝে। আজকাল আমের সময়, শুধু আম ভাত দিয়ে মেখে খাই, গাছ থেকে যে আমগুলো নিচে পড়ে সেগুলো দিয়ে। কতদিন শুধু নুন দিয়েই ভাত খেয়েছি। পাশ করা ডাক্তার নই, কিন্তু তাতে কি, বাড়ি বসে বই পড়ে কি আর ডাক্তারি শেখা যায় না? আজ 7-8 বছর তো ডাক্তারিই করছি, অভিজ্ঞতা বলে একটা কথা তো আছে। তবে কেন যে দুষ্ট লোকে রটিয়েছে মণি ডাক্তারের ওষুধ খেলে জ্যান্ত মানুষ মরে ভূত হয়, এর কারণ কে বলবে? আমি গরিব বলে আমার দিকে কেউ তাকায় না, ওই মুজিবর ছাড়া। ওই লোকটা আজ 3-4 মাস বিনা আপত্তিতে নিজের দোকান থেকে চাল ডাল না দিলে আমাকে উপোস করতে হতো। সে আমার জন্য যত করেছে এ অঞ্চলের কেউ তার শিকিও কোনো দিন করেনি। তার ঋণ কখনো শোধ করতে পারবো না। এসব অজ পাড়াগা, রেল স্টেশন থেকে 10-12 ক্রোশ দূরে। কাছে কোনো বড় বাজার কি গঞ্জ কিছুই নেই। লোকজন নিতান্ত অশিক্ষিত। রোগ হলে ডাক্তার ডাকার বদলে জল পড়া, তেল পড়া এসব দিয়েই কাজ সারে। ফকির ডেকে ঝাড়ফুঁক করে বলে অপদেবতার দৃষ্টি পড়েছে, ডাক্তার ডাকার রেওয়াজ নেই। বাড়ি যাই নাই আজ প্রায় 1.5 বছর হলো। পলাশপুর আসার আগে কিছুদিন ছিলাম সত্রাজিতপুরে, তখন থেকেই যাই না। বাড়ি মানে শ্বশুর বাড়ি, নিজের বাড়িঘর বলে তো আর কিছু নেই। শ্বশুর বাড়ি থেকে 8 ক্রোশ হেঁটে নাভারণ স্টেশনে রেলে চাপতে হবে, সেখান থেকে মসলন্দপুর স্টেশনে নেবে মোটর বাসে যেতে হবে খোলাপোতা, সেখানে মার্টিন লাইনে ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়ে ইছামতিতে নৌকোয় 6-7 ঘন্টা গেলে তবে হবে শ্বশুরবাড়ি। সব শুদ্ধ 3-4 টাকা খরচা পড়ে। যতই টাকা হাতে আসছে তখনই মানি অর্ডার করে সুভাষিনীর নামে পাঠিয়ে দিই। 3-4 টাকার মুখ একসঙ্গে কমই দেখেছি আজ 2 বছরের মধ্যে। টাকা না পাঠালে শাশুড়ি ঠাকুরনের আর আমার বিধবা শালীর গঞ্জনার চোটে বেচারিকে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। তাই এবার যখন আসি খাওয়া দাওয়া সেরে নৌকায় চড়ব, সুভাষিনী কোণের ঘরে ডেকে আমায় বলে, শোনো, এবার আমায় এখানে বেশি দিন আর ফেলে রেখো না, তুমি যেখানেই থাকো আমায় নিয়ে চলো শিগগিরি। সেই সব পাড়াগায়ে কি আর থাকতে পারবে তুমি? এই বা এমন কি শহর? তাছাড়া তুমি যেখানে থাকবে সেখানেই আমার শহর। এখানে দিদির বাক্যের জ্বালায় এক এক সময় মনে হয় গলায় দড়ি দিই, কি গাঙে ডুবে মরি। সবই বুঝি সুবি। আমার যদি এটুকু সংস্থান হয় কোথাও, তবে তোমাকে আমি ঠিক নিয়ে যাব। আমি কি তোমাকে আর কোথাও ফেলে মনের সুখে থাকতে পারি ভাবো তুমি এটা? তবে আর কি করি বলো? দরজার বাইরে পা দিয়েছি, শাশুড়ি ঠাকরুন ওত পেতেছিলেন। বললেন, তুমি বাপু অমনি নিরুদ্দেশ হয়ে থেকো না। আমার এই অবস্থা, সংসারে একপাল কুপুষ্যি, কোথা থেকে কি করি বলো তো? 1 গাড়ি দুধের দেনা গোয়ালার কাছে, ছেঁড়া কাপড় পরে পরে দিন কাটায় আমার মেয়ে। মা হয়ে চোখের সামনে দেখতে পারি নে বলে 1 জোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম, তার দাম এখনো বাকি। তোমার তো বাপু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না। কি যে আমি করি, এমন পুরুষ মানুষ বাপের জন্মে দেখিনি, ইত্যাদি ইত্যাদি।
সেই অবস্থায় এসে আজ 1.5 বছর শ্বশুরবাড়ি মুখও হয়নি। অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা এসছে সুভাষিনীর নামে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সব শুদ্ধ ধরলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি নয়। কিন্তু আমি কি করব? চুরি ডাকাতি তো করতে পারি না। সত্যি, সুভাষিনীকে বিবাহ করে বেশি দিন তার সঙ্গে একত্র থাকার সুযোগ আমার হয়নি। প্রথম প্রথম ভাবতাম একটা কিছু সুবিধে হলেই তাকে নিয়ে কাছে রাখব, কিন্তু বিয়ে করেছি আজ 6-7 বছর, তার মধ্যে এ সুযোগ আর হলো না। শ্বশুরবাড়িতেই বা গিয়ে কদিন আর থাকা যায়? একে তো মেয়ে এতকাল ধরে রয়েছে, তার উপর জামাই গিয়ে 2 দিনের বেশি 10 দিন থাকলেই শাশুড়ি ঠাকুরুন স্পষ্ট বিরক্ত হয়ে ওঠেন, তা আমি বেশ বুঝতে পারি। কাজেই বুদ্ধিমানের মতো আগে সরে পড়াই ভালো, নিজের মান নিজের কাছে। একদিন শুনলাম পানখোলার পাঠশালায় একজন মাস্টারের পোস্ট খালি আছে। মুজিবুর রহমানের দোকানে সকালে বিকেলে বসে 2-একটা এই সুখ দুঃখের কথা বলি। সে আমায় পরামর্শ দিল, মাস্টারির জন্য তুমি চেষ্টা করো। বাড়ি এসে কথাটা ভাবলাম। 7-8 বছর ডাক্তারি করে তো দেখা গেল পেটের ভাত জুটানো যায় না, তবু একটা বাঁধা চাকরি করলে মাস গেলে যত কমই হোক কিছু তো হাতে আসবে। খবর নিয়ে জানলাম মকরন্দপুরে শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি। পরদিন সকালে রওনা হলাম মকরন্দপুরে। মকরন্দপুর এখান থেকে 7-8 ক্রোশের কম নয়। সকালে স্নান সেরে 2টো চাল ডালে চড়িয়ে দিয়ে কোনো ক্রমে খেয়ে মকরন্দপুর পৌঁছালাম। মকরন্দপুর কোন দিকে আমার ঠিকমতো জানা ছিল না। এই পলাশপুর ছাড়িয়ে অম্বিকাপুরের কলুবাড়ির কাছে যেতে কলুরাই বলে দিয়েছিল যে ছিটকিপোতার খেয়া পার হয়ে নখফুলের মধ্যে দিয়ে গেলে 1.5 ক্রোশ রাস্তা এরকমই পড়বে, তুমি পাবে মকরন্দপুর। সকাল 8টার মধ্যে খেয়া পার হলাম। একটা ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকোয় পার হলো। মাঠের মধ্যে কিছু দূর গিয়ে সে একটা বটগাছের তলা দেখিয়ে বলল, ওই গাছতলা দিয়ে চলে যান বাবু, বাঁ দিকে নখফুলের রাস্তা। রোদ বেশ চড়েছে। ছোট একটা খাল হেঁটে পার হয়ে বড় একটা আমবাগানের ভেতর গিয়ে পড়লাম। এসব অঞ্চলের আমবাগান মানে গভীর জঙ্গল, তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজে নিয়ে বাগানটা পার হয়ে যেতেই একটা কোঠা বাড়ি দেখা গেল। ক্রমে অনেকগুলো দালান কোঠা পথের ধারে দেখা যেতে লাগলো, অধিকাংশই পুরাতন। প্রাচীন কার্নিসে দেয়ালে বট অশ্বত্থের চারা গজিয়েছে। কিছুক্ষণ বসে রইলাম, জল তেষ্টা পেয়েছে। ভাবলাম নখফুলে কারুর বাড়িতে যদি একটু জল চেয়ে খাওয়া যেত। এদিকে শুধুই মাঠ, নিকটে আর কোনো গ্রামও তো নজরে পড়ে না। পুনরায় পথ হাঁটতে লাগলাম। পথে সবই চাষাদের গাঁ পড়তে লাগলো। ব্রাহ্মণ মানুষ সেখানে কোথায় আর জল খায়? সুদপুর, চাতরা, নলদি, মাবুদপুর, তারপরেই পড়ল আরেকটা মাঠ। বেলা তখন দুপুর ঘুরে গিয়েছে। কিছু খেতে পারলে ভালো হয়, পেট জ্বলে উঠেছে। আপাতত জল খেলেও চলতো। ডিস্ট্রিক্ট বোর্ড কি ছাই এদিকে কোথাও একটা টিউবওয়েলও করে দেয়নি? মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুরও নাই? মেটে রাস্তায় হেঁটে যখন নদীর ধারে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। পৌঁছে দেখি খেয়াঘাট কচুরিপানায় বুজে গিয়েছে। খেয়ার নৌকাখানা ডুবানো অবস্থায় এপারে বাঁধা, কোনো জনপ্রাণী নেই। কি বিপদ! এখন পার হওয়ার কি করি? নিকটে একটা চাষা গাঁ, সেখানে খোঁজ নিয়ে জানলাম কচুরিপানার ঘাট বুজে যাওয়ায় সেখানকার খেয়া আজ মাসখানেক বন্ধ। আরও ক্রোশখানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পড়ছে। এই অবস্থায় মাঠ ভেঙে 1 ক্রোশ নদীর ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো দেখছি বড় কষ্ট। পুনরায় জিজ্ঞাসা করলাম যে পোয়াটাক পথ গিয়ে একটা বড় শিমুল গাছের নিচে নদী পার হয়ে যাওয়ার একটা শর্টকাট রুট আছে। অন্ধকারে 1/2 মাইল হেঁটে নদীর পাড়ে একটা শিমুল গাছ দেখতে পেলাম, কিন্তু জল সেখানে বিশেষ কম বলে মনে হলো না। জলে তো নামলাম, জল ক্রমে হাঁটুর ওপর ছাড়িয়ে কোমরে উঠল। কোমর থেকে বুক, বুক থেকে গলা, কাপড় জামা ভিজে ন্যাতা হয়ে গেল। তখনও জল উঠছে। নাকে এসে যখন ঠেকলো তখন পায়ের বুড়ে আঙুলে ভর দিয়ে ডিঙি মারতে চলেছি। অন্ধকার হয়ে গিয়েছে। ভয় হলো, একা এই অন্ধকারে অজানা নদী পার হয়ে কুমিরের পেটে গিয়ে পড়ব কি শেষে? বড় কুমির না আসুক,
দু একটা মেছো কুমিরও তো গুঁতো দিতে আসতে পারে। কোনো রকমে ওপারে গিয়ে উঠলাম। কোনো দিকে লোকালয় নেই, একটা আলোও জ্বলে না এই অন্ধকারে। একটা জায়গায় মাঠের মধ্যে দুদিকে রাস্তা গিয়েছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে, ডাইনে না বাঁয়ে, কে বলে দেবে? জন্মানবের চিহ্ন নেই কোথাও। ভাগ্য আবার এমনি, ভেবে চিনতে যে পথটা ধরলাম সেটিই কি ঠিক না ভুল তাও বুঝতে পারছি না। আধ ক্রোশ 3 পোয়া পথ হাঁটার পর এক বাগদি বাড়িতে জিজ্ঞেসে করে জানলাম আমি ভুল পথে এসেছি, আমার উল্টো দিকের পথে যাওয়া উচিত ছিল। ডাইনে বাঁয়ে পথ, এ তো বোঝাও মুশকিল। যাই হোক, আবার তখন ফিরে গিয়ে সেই পথের মোড়ে আসলাম। সেখান থেকে ডাইনে পথ ধরলাম। এইবার পথে বিষম জঙ্গল, বড় বড় আমবাগান, বাঁশবন আর ভয়ানক আগাছার জঙ্গল। আমি জানতাম এখানে খুব বাঘের ভয়, দিন মানে গরু বাছুর বাঘে খেয়ে যায়। একবার আমি একটা রোগীর চিকিৎসা করি, তার কাঁধে গো বাঘে থাবা মেরেছিল। ভীষণ অন্ধকার, রাস্তা হাঁটা বেজায় কষ্ট, পাকা আম পড়ে আছে পথ ছড়িয়ে। এসব অঞ্চলে এত আম যে আমের দর নেই, তলায় পড়া আম কেউ বড় একটা কুড়ায় না। অন্ধকারে আমের উপর পা দিয়ে পা পিছলিয়ে যেতে লাগলো। আম তো ভালো, সাপের ঘাড়ে পা দিলে আমার ডাক্তার লীলা অচিরাত সাঙ্গ করে দিতে হবে, তাই ভাবছি। অতি কষ্টে মকরন্দপুর পৌঁছেছিলাম রাত 9:15 সময়। সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাতে আশ্রয় নিলাম, কিন্তু চাকরি মিলল না, যাতায়াতই সার। পরদিন সকালে শ্রীনাথ দাস বলল, এ মাসে নয়, আশ্বিন মাস থেকে ভাবছি লোক নেব। স্কুলের অবস্থা ভালো নয়, ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য আসে মাসে 10 টাকা 4 আনা, সেইটিই ভরসা। ছাত্রদত্ত বেতন মাসে ওঠে মোট 13 শিকে, 2 জন মাস্টার, কি করে রাখি? তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করুন, যদি সেরকম কিছু হয় আপনাকে জানাবো। গেল মিটে, আশ্বিন মাস পর্যন্ত খাই কি তাই জানি না। যাই হোক, দ্বিতীয় পণ্ডিতের জন্য এখন আমাকে বসে থাকতে হবে আশ্বিন মাস অবধি। বেতন শুনলাম 5 টাকা, হেড পণ্ডিত পায় 9 টাকা। সারাদিন হেঁটে আবার ফিরলাম পলাশপুর। সন্ধ্যা হয়ে গেল ফিরতে, শরীর অত্যন্ত ক্লান্ত, পা টনটন করছে। মুজিবর জিজ্ঞাসা করল, কি হলো ডাক্তারবাবু? তাকে সব বললাম। তারপর নিজের অন্ধকার খড়ের ঘরে ঢুকে ভাঙা লণ্ঠনটা জ্বাললাম। নদীর ঘাট থেকে হাত মুখ ধুয়ে এসে মাদুরটা বিছিয়ে শুয়ে পড়লাম। ক্ষুধা খুবই পেয়েছিল, কিন্তু উঠে রাঁধার উৎসাহ মোটেই ছিল না। গোটা কতক আম খেয়ে রাত্রি কাটল। অন্ধকারে শুয়ে শুয়ে কত কথা ভাবছি, একা একা কাটাতে হয়, কথা বলার মানুষ পাই না। এই হয়েছে সকলের চেয়ে আরেক কষ্ট। ইচ্ছা হয় স্ত্রীকে এনে কাছে রাখতে, কতকাল তাকে দেখি না, তার একটু সেবা পেতে স্বাদ হয়। এই সারাদিন খেটে খুটে আসলাম, ইচ্ছা হয় কাছে বসে একটু গল্প করুক, সুখ দুঃখের কথা বলুক, কিন্তু আনি কোথা থেকে, খাওয়াই কি? হাটতলায় কি ভীষণ অন্ধকার, মাত্র 2খানি দোকান, তাও দোকানিরা বন্ধ করে চলে গিয়েছে। চারদিকে বড় বড় গাছপালার অন্ধকারে জোনাকি জ্বলছে। বিলিতি আমড়া গাছটার বাদুড়ের ডানা ঝটপট করছে। গভীর রাত হয়েছে, কিন্তু গরমে ঘুম আসছে না চোখে। কি বিশ্রী গুমোট, সারা রাত্রি ঢুপ ঢাপ শব্দে পাকা আম পড়ছে চারদিকে আম বাগানে। উফ, কি একঘেয়ে না হয়ে উঠেছে জীবন, কিন্তু উপায় তো নাই। মনে হয় যেন কারাগারে আবদ্ধ হয়ে আছি। যখন নিতান্ত অসহ্য মনে হয়, তখন দিন হলে মুজিবরের দোকানে গিয়ে বসি। নিচু চালাঘরের দোকান, রেড়ির তেল, কেরোসিনের তেল, জিরে মরিচ খড়িমাটি, কড়া তামা, কালকাতরা, পচা সর্ষের তেল, সব মিলিয়ে কেমন একটা বোটকা বিচ্ছিরি গন্ধ ঘরটায়। গন্ধটায় মনে হয় হু হু করে ওঠে মনটা। কোথায় পাড়াগায়ে পড়ে আছি, কবে বেড়াজালের নাগপাশ থেকে মুক্তি পাবো? আদৌ মুক্তি পাবো কি না তাই বা কে জানে। জীবনটা যেন কেমন ধারা হয়ে গেল। তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অজ পাড়াগায়ে, আমার মনে হয় সব কষ্ট সহ্য করতে পারতাম যদি সুভাষিনী আর খোকাকে কাছে আনতে পারতাম।
একবার যখন কলকাতায় থাকতাম, ভবানীপুর দিয়ে আসছিলাম, দেখি একটা বড় বাড়ি থেকে দলে দলে মেয়েরা বই হাতে করে বাইরে বেরোচ্ছে। নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে। ভাবলাম, এ কি, এত মেয়ে আসে কোথা থেকে, ব্যাপার কি, একবার দেখতে হচ্ছে তো। তারপর জানলাম সেটা একটা মেয়েদের কলেজ। কি চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে, কেমন সব পরনে, কেমন চশমা, কি রূপ। আর একবার দেবেন্দ্র ঘোষ স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম, একটা বড় লোকের বাড়ির দোতলায় কোনো এক মেয়েকে গান গাইতে শুনেছিলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনেছিলাম। অমন সুন্দর গান তারপর আর কক্ষনো শুনিনি। কোথায় বা শুনবো? গানের কয়েকটি লাইন এখনো মনে আছে। প্রিয় তুমি আসো নাই আজ ভোরে, মধুমালতীর নয়নে শিশির দোলে। সেসব গান আমাদের মতো মাটির মানুষের জন্যে নয়। সারাদিন ঝমঝম বৃষ্টির পর সন্ধ্যার সময় একটু বাদল থেমেছে আজ। গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিলে হাটতলা কেমন নির্জন, তেমনি অন্ধকার। ডোবার জলে মনের আনন্দে ব্যাঙ ডাকছে। ঝিঝি পোকার দল একঘেয়ে ডাক জুড়িয়ে দিয়েছে। জাম গাছের উঁচু ডালটা থেকে দমকা হাওয়া ছটছট করে পাকা জাম বনের মধ্যে অন্ধকারে জল ভেজা শ্যাওড়া বনের মাথায় পড়ছে। নির্জন সন্ধ্যায় আমি আজ একা একা ভাবছি এসব কথাই। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মণি ডাক্তার গল্পটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল। থাকবেন তো? সবাই খুব ভালো থাকুন। নমস্কার।